উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলের একটি রাস্তা হলো রামধন মিত্র লেন, যেটি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। এই পাড়াটি শ্যামপুকুর অঞ্চলের অত্যন্ত সম্ভ্রান্ত পাড়া। একটা সময় এই পাড়াতে বহু সম্ভ্রান্ত পরিবার বাস করতেন, বা আজও বেশ কিছু সম্ভ্রান্ত পরিবার এই পাড়ায় বাস করেন। এই পাড়ায় তিনটি বাড়ি আপনাদের দেখাবো, যে তিনটি বাড়িতে চারজন ব্যক্তি যারা ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতে বাংলার সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগতে তাদের উজ্জ্বল অবদান রেখে গেছেন। চলুন এক এক করে দেখে নিই সেই তিনটি বাড়ি এবং জেনে নিই সেই চার ব্যক্তিত্বের কথা যারা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগতে তাদের উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। শুরুতে এই রাস্তাটি যার নামে অর্থাৎ রামধন মিত্র, সেই রামধন মিত্র সম্পর্কে বা তার পরিবার সম্পর্কে দু চারটে কথা বলার চেষ্টা করি। এই মিত্র পরিবারের আদি বাসস্থান ছিল খানাকুল কৃষ্ণনগরে। রামধন মিত্রের ঠাকুরদা মনোহর মিত্র অষ্টাদশ শতকের শুরুতে কলকাতায় চলে এসেছিলেন জীবিকার টানে। এখানে এসে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন। রামধন মিত্রের পিতার নাম রাধানাথ মিত্র। রামধন মিত্র নিজে জল পরিবহন বাণিজ্যের সূত্রপাত করেছিলেন এবং সেই ব্যবসা থেকে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। শোনা যায় তার 200টি গাধা ভোর ছিল। একটা সময় এই রামধন মিত্র লেনের অধিকাংশ বাড়ির মালিকানা ছিল রামধন মিত্রের হাতে। পরবর্তীকালে এই মিত্র পরিবার শ্যামপুকুর অঞ্চলে একটি উল্লেখযোগ্য পরিবারে পরিণত হয়েছিল। ভিডিওর শুরুতে যে চারজন ব্যক্তিত্বের কথা বলছিলাম, এবার তাদের কথা এক এক করে বলি। প্রথমে আপনাদের একটি বাড়ি দেখাই, মানে বাড়ির সামনে যে একটি ফলক আছে সেই ফলকটি আপনাদের দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই বাড়ির সামনে একটি ফলক রয়েছে, তাতে ওপরে একটি খেলোয়াড়ের ছবি, পায়ে ফুটবল রয়েছে, আর তার নিচে লেখা রয়েছে ভারতীয় ক্রীড়া জগতের আদর্শ শিক্ষাগুরু স্যার দুঃখীরাম মজুমদার, জন্ম 1879, মৃত্যু 1929 সাল। তার নিচে অনেক কিছু লেখা আছে, সে সম্পর্কে আমি পরে আসছি। প্রথমে আপনাদের এই স্যার দুঃখীরাম মজুমদার সম্পর্কে দু চারটে কথা বলি। আপনারা ফলকে যে নামটি দেখলেন স্যার দুঃখীরাম মজুমদার, ওনার প্রকৃত নাম উমেশ চন্দ্র মজুমদার। এনাদের আদি বাড়ি ছিল বাংলাদেশের যশোর জেলায়। মূল পদবি ছিল গুহ। নবাবের কাছ থেকে তারা মজুমদার খেতাব পেয়েছিলেন। তার পিতার নাম গোপাল মজুমদার। গোপাল মজুমদারের দুই পুত্র, উমেশ চন্দ্র মজুমদার এবং কালীচরণ মজুমদার। তারা দুই ভাই স্যানিটারি ইঞ্জিনিয়ারিং এবং প্লাম্বিং ব্যবসার কাজে যুক্ত ছিলেন। পরবর্তীকালে উমেশ চন্দ্র মজুমদার বাংলার ক্রীড়া জগতে স্যার দুঃখীরাম মজুমদার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আজকের ভিডিওতে বলবো সেই কাহিনী। কলকাতা তথা বাংলার ক্রীড়া জগতের একেবারে শুরুতে তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও ফুটবল ক্রিকেট জগতের উদ্যোক্তা এবং এরিয়ান ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। উমেশ চন্দ্র মজুমদার ওরফে দুঃখীরাম মজুমদার তিনি ছিলেন অকৃতদার এবং তিনি ব্যবসা থেকে যে অর্থ উপার্জন করতেন সেই সমস্ত অর্থই তিনি ব্যয় করতেন খেলার জগতে। তিনি প্রচুর খেলোয়াড় তৈরি করে গিয়েছিলেন। এইসব কারণে ক্রীড়ামোদী মহলে তিনি দুঃখীরাম বাবু এবং খেলোয়াড়দের মহলে তিনি স্যার নামে পরিচিত ছিলেন। ফুটবল খেলার উপর তিনি একটি বইও লিখেছিলেন। বইটির নাম হিন্টস টু দ্য ইয়ং ফুটবলার্স। এই সকল কারণে তাকে দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান ফুটবল বলা হতো। এবারে সেই ফলকটিকে আপনাদের আরেকটু ভালো করে দেখাই। দেখুন, স্যার দুঃখীরাম মজুমদারের নিচে আরেকটি নাম লেখা রয়েছে সন্তোষ কুমার মজুমদার, ব্র্যাকেটে ছোনে। তার উপরে লেখা রয়েছে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সর্বকালের শ্রেষ্ঠ চৌখস ক্রীড়াবিদ সন্তোষ কুমার মজুমদার, ব্র্যাকেটে ছোনে, জন্ম 1900, মৃত্যু 1976 সাল। এই গৃহে আজীবন বাস করেছেন। অর্থাৎ বুঝতে পারলেন যে সন্তোষ কুমার মজুমদার একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি আজীবনকাল এই বাড়িতে বসবাস করেছেন। এবার এই সন্তোষ কুমার মজুমদার বা ছোনে মজুমদার সম্পর্কে আপনাদের দু চারটে কথা বলার চেষ্টা করব। আপনাদের আগেই জানিয়েছি যে উমেশ চন্দ্র মজুমদার এবং কালীচরণ মজুমদার দুই ভাই ছিলেন। কালীচরণ মজুমদারের জ্যেষ্ঠ পুত্র সন্তোষ কুমার মজুমদার ওরফে ছোনে মজুমদার ছিলেন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। এছাড়াও তিনি ক্রিকেট ও টেনিস খেলায় সমান পারদর্শিতা অর্জন করেছিলেন। সন্তোষ মজুমদার বা ছোনে মজুমদারের ফুটবলের প্রশিক্ষণ শুরু হয়েছিল তার জ্যাঠামশাই স্যার দুঃখীরাম মজুমদারের হাত ধরে। তিনি এরিয়ান ক্লাবে খেলতেন এবং ব্যাক পজিশনে খেলতেন। মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা এই নিয়ে তাকে ব্যঙ্গ করায় তিনি ফরওয়ার্ড পজিশনে খেলে মোহনবাগান ক্লাবকে 2 গোল দিয়ে তিনি তাদের উচিত জবাব দিয়েছিলেন। তিনি আইএফএ দলের সদস্য হিসেবে 1933 সালে শ্রীলঙ্কা, 1934 সালে সাউথ আফ্রিকা এবং 1936 সালে অস্ট্রেলিয়া সফর করেছিলেন। পরবর্তীকালে এরিয়ান ক্লাবের সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় 1938 সালে তিনি ভবানীপুর ক্লাবে যোগদান করেছিলেন। ইংরেজ আমলে যে কজন ফুটবল খেলোয়াড় পায়ে বুট পরে ফুটবল খেলতেন
সন্তোষ মজুমদার বা ছনে মজুমদার ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনিও তার জ্যাঠামশাই দুঃখীরাম মজুমদারের মতন অকৃতদার ছিলেন। বর্তমানে এই বাড়িতে ছনে মজুমদারের ছোট ভাই তারকনাথ মজুমদারের উত্তরপুরুষেরা বসবাস করেন। এইবারে এই বাড়িটি আপনাদের ভালো করে দেখাই। এতক্ষণ যে দুই ক্রীড়া ব্যক্তিত্বের কথা আপনাদের বললাম, যারা কলকাতা তথা বাংলার ফুটবল ও ক্রিকেট জগতের একেবারে শুরুতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, তাহলে বুঝতে পারছেন তো কলকাতা তথা বাংলার ফুটবল জগতে এই বাড়িটি একটি অন্যতম পীঠস্থান। চলুন এবার আপনাদের দ্বিতীয় বাড়িটি দেখাই। এবারে পর্দায় আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির সাথে বাংলা সাহিত্যের একসময় নিবিড় যোগাযোগ ছিল। এই বাড়িতেই বাস করতেন একসময় বাংলা সাহিত্যের অত্যন্ত ক্ষুরধার সমালোচক, প্রবন্ধকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি। আপনাদের বাড়িটি দেখাবো। এটি হলো রামধন মিত্র লেন। বাড়ির নিচে একটি ফলক আছে, সেই ফলকটি ভালো করে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ফলকটিতে লেখা রয়েছে স্বর্গীয় সুরেশচন্দ্র সমাজপতি, জন্ম 30শে মার্চ 1870, মৃত্যু 1 জানুয়ারি 1921, বঙ্গ সাহিত্যের একনিষ্ঠ সেবক, সাহিত্য পত্রিকার সম্পাদক বিদ্যাসাগরের প্রিয় দৌহিত্র এই বাড়িতেই আমৃত্যু বাস করেন। তাঁর স্মৃতিতে এই ফলকটি শ্রী কমল কুমার বসুর দ্বারা 4 আগস্ট 1992 স্থাপিত হল। পূর্ণেন্দু সেনগুপ্ত, 17টি পরিষদ, কলকাতা। আপনারা দেখলেন ফলকটি। এই যে এতক্ষণ আপনাদের সামনে সুরেশচন্দ্র সমাজপতি সম্পর্কে কথা বলছিলাম, ইনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্যেষ্ঠা কন্যা হেমলতা দেবীর সন্তান। তার পিতার নাম গোপালচন্দ্র ঘোষাল সমাজপতি। তাদের আদি বাড়ি ছিল নদিয়া জেলার আইসমালি গ্রামে। অল্প বয়সে পিতৃহারা হয়ে তারা দুই ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে প্রতিপালিত হয়েছিলেন। অল্প বয়সে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে সুরেশচন্দ্র সমাজপতি সাহিত্য জগতে প্রবেশ ঘটেছিল। পরবর্তীকালে তিনি বিভিন্ন পত্রিকার এবং সংবাদপত্র সম্পাদনার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন, যার নাম সাহিত্য। পত্রিকাটি পাঠক মহলে এবং সাহিত্যিক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ব্যঙ্গাত্মক, সরস ও নির্ভীক সাহিত্য সমালোচনায় তিনি দক্ষ ছিলেন। সেই সময় তিনি একজন দক্ষ সাহিত্য সমালোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তাই তাকে বলা হতো বাংলা সাহিত্য সমাজের সমাজপতি। শুধুমাত্র সাহিত্য সমালোচনা নয়, তিনি বিভিন্ন ধরনের সাহিত্য সৃষ্টি করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কল্কি পুরাণ, সাজি, বনভেরি, ইউরোপে মহাসমর, ছিন্নমস্তা, বঙ্কিম প্রসঙ্গ ইত্যাদি বৈচিত্র্যময় রচনা। স্বদেশী আন্দোলনের সময় তিনি নিজেকে বাগ্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার সময় বহু সাহিত্যিকের পদধূলি পড়েছিল এই বাড়িতে, বহু রথী মহারথীতে আনাগোনা ছিল এইখানে। সুতরাং সেই সময়কার বাংলা সাহিত্যের জগতে এই বাড়িটি একটি অন্যতম পীঠস্থান। তার একটি বিশাল লাইব্রেরি ছিল, প্রচুর সংখ্যক বই ছিল তার সংগ্রহে। তার মৃত্যুর পর তার বইগুলি কোথায় গিয়েছিল সে কথা বলবো আপনাদের আমি পরের ভিডিওতে। এইবারে আপনাদের এই বাড়িটি ভালো করে দেখাই। ভাবতে অবাক লাগে, রামধন মিত্র লেনের এই বাড়িটি একসময়কার বাংলা সাহিত্য জগতের একটি অন্যতম পীঠস্থান ছিল। এইবারে আপনাদের রামধন মিত্র লেনের তৃতীয় বাড়িটি দেখাবো। এখন আপনারা পর্দায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে বাস করতেন বাংলার বা বাঙালির অন্যতম প্রিয় একজন ব্যক্তিত্ব, যার কথা সারা বছর ভুলে থাকলেও আমরা দুর্গাপুজোর আগে মহালয়ার দিন তার কথা মনে পড়ে। মহালয়ার ভোরে তার উদাত্ত কণ্ঠে শুনতে পাই, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই বাড়িটি তার পৈতৃক বাড়ি। এটি হলো রামধন মিত্র লেন। এই রামধন মিত্র লেনের ডান দিকেই রয়েছে তার বাড়ি। দেখাচ্ছি আপনাদের বাড়িটি ভালো করে। আর তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তার সম্পর্কে আপনারা আমার থেকে অনেক বেশি কিছু জানেন, তাই তার সম্পর্কে বলতে যাওয়া ধৃষ্টতা মাত্র। তবু দু চার কথা না বললেই নয়, সেই হিসেবেই আমি দু চার কথা বলবো আজকের ভিডিওতে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রদের আদি বাড়ি ছিল 24 পরগনার দত্তপুকুরে। তার ঠাকুরদা গিরিশচন্দ্র উচ্চ শিক্ষা লাভের আশায় কলকাতা এসে বিএ পাশ করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। তার বিয়ে হয়েছিল সেই সময়কার বিখ্যাত পাখোয়াজ বাদক এবং হাফ আখড়াই গায়ক যদুনাথ ঘোষের বড় মেয়ে যোগমায়া দেবীর সাথে। কিন্তু দুর্ভাগ্য, বিয়ের কিছুকাল পরে গিরিশচন্দ্রের মৃত্যু হয়। গিরিশচন্দ্রের অকাল মৃত্যুতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঠাকুমা যোগমায়া দেবী গভীর সংকটে পড়ে যান। তিনি যেহেতু উচ্চশিক্ষিত ছিলেন, তাই তিনি পাঞ্জাবের নাভা রাজ্যের মহারানী ও রাজকুমারীদের পড়ানোর দায়িত্ব পেয়েছিলেন। তার বেতন ছিল সেই সময়
150 টাকা। এটা ছিল ঊনবিংশ শতকের প্রায় শেষের দিকের কথা। তিনি তার উপার্জিত অর্থে এই বাড়িটি তিনি ক্রয় করেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাবার নাম কালীকৃষ্ণ। তিনি পাঞ্জাব থেকে বিএ পাশ করে কলকাতায় এসে 1903 সালে ছোট আদালতের ইন্টারপ্রিটারের পদে যোগ দিয়েছিলেন। ভিডিওর আগের অংশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতির বিশাল লাইব্রেরির কথা আপনাদের বলছিলাম। সুরেশচন্দ্রের মৃত্যুর পর তার লাইব্রেরিটি কালীকৃষ্ণ ভদ্র তার নিজের বাড়িতে নিয়ে আসেন। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য 1927 সালে তিনি রায় সাহেব উপাধি পেয়েছিলেন। বাড়ির প্রবেশপথের বাঁদিকে একটি ফলক রয়েছে, তাতে লেখা রয়েছে দেখুন, রায় সাহেব কে কে ভদ্র। এই কে কে ভদ্র কথার অর্থ হল কালীকৃষ্ণ ভদ্র, যিনি ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাবা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্ররা ছিলেন দু ভাই, ভূপেন্দ্রকৃষ্ণ এবং বীরেন্দ্রকৃষ্ণ। ভূপেন্দ্রকৃষ্ণ কিন্তু এই পাড়ার সমাজসেবামূলক বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কিন্তু জন্ম এই বাড়িতে হয়নি। তার জন্ম হয়েছিল আহিরটোলায় 1905 সালে। পরবর্তীকালে তিনি এই বাড়িতে চলে আসেন এবং আমৃত্যু এই বাড়িতে বসবাস করে গেছেন। তার ঠাকুমা যেহেতু উচ্চশিক্ষিত ছিলেন, তাই তিনি তার ঠাকুমার কাছে সংস্কৃত শিখেছিলেন এবং শেক্সপিয়ারের নাটকের সঙ্গে তার পরিচয় ঘটেছিল তার ঠাকুমা যোগমায়া দেবীর হাত ধরে। ছোটবেলায় পড়াশোনার ফাঁকে ফাঁকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পাড়ার বিভিন্ন সংগঠনের হয়ে গান, বাজনা এবং নাটকে অংশ নিয়েছিলেন। টাউন স্কুল থেকে ম্যাট্রিক এবং 1928 সালে বিএ পাশ করার পর তিনি চাকরি পেয়েছিলেন ফেয়ারলি প্লেসের ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে অফিসে। চিত্রা সংসদ নামে একটি সংগঠনের হয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 1928 সালে একটি নাটক পরিচালনা করেছিলেন। নাটকটির নাম চিকিৎসা সংকট। নাটকটি রেডিওতে সম্প্রচারিত হয়েছিল। নাটকটিতে অভিনয় করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিজে এবং পঙ্কজ মল্লিক, বাণী কুমার, পশুপতি চট্টোপাধ্যায় এবং আরো অনেকে। এই নাটকের মধ্যে দিয়েই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আকাশবাণী বা বেতার জগতে প্রবেশ। 1928 সালের শেষের দিকে তিনি রেলের চাকরি ছেড়ে দিয়ে পাকাপাকিভাবে তিনি রেডিওতে যোগদান করেছিলেন। আকাশবাণী ছিল তার প্রধান কর্মক্ষেত্র। আকাশবাণীর হয়ে তিনি বিভিন্ন নাটকে তিনি প্রযোজনা, পরিচালনা ও অভিনয়ে অংশ নিয়েছিলেন। তার জীবনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী, যা আজও বাঙালিকে উদ্বেল করে তোলে মহালয়ার ভোরে। মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী বা মহালয়ার অনুষ্ঠান না শুনলে কোনো বাঙালির পুজো সম্পন্ন হয় না। এছাড়াও তিনি আকাশবাণীতে বিরূপাক্ষ ছদ্মনাম নিয়ে কৌতুক নকশা পরিবেশন করেছিলেন অনেকদিন। সেই অনুষ্ঠানটি শ্রোতাদের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। ছোটদেরকেও তিনি ভীষণ ভালোবাসেন, তাই তাদের জন্য তিনি বিভিন্ন গদ্য রচনা ও কাব্য রচনা করে গেছেন। 1991 সালে এই বিরল প্রতিভাধর মানুষটি পরলোক গমন করেন। বাড়ির সামনে একটি ফলক আছে, সেই ফলকটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ফলকটিতে লেখা আছে স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, জন্ম 4 আগস্ট 1905, মৃত্যু 3 নভেম্বর 1991। বহুমুখী প্রতিভার অধিকারী, বেতারে মহিষাসুর মর্দিনী সর্বকাল জয়ী অন্যতম রূপকার এই সুসন্তান এই বাড়িতে আমৃত্যু বাস করেছেন। তাঁর স্মৃতিতে এই ফলকটি শ্রী কমল কুমার বসু দ্বারা 4 আগস্ট 1992 স্থাপিত হল। পূর্ণেন্দু সেনগুপ্ত, সুতানুটি পরিষদ, শ্যামপুকুর শাখার পক্ষে। এই রাস্তাতেই ওনার একটি আবক্ষ মূর্তি আছে, দেখাচ্ছি আপনাদের সেই মূর্তিটি। এই রামধন মিত্র লেন এবং তেলিপাড়া লেনের সংযোগের স্থলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই আবক্ষ মূর্তিটি। এই যে দেখছেন সেই আবক্ষ মূর্তিটি, নিচে কালো পাথরের, তার সম্পর্কে অনেক কথা লেখা রয়েছে। এটি উদ্বোধন করেছেন শ্রী শ্যামল কুমার সেন। ওপরে তার আবক্ষ মূর্তিটি আপনারা দেখছেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবক্ষ মূর্তি। বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সেই সাথে শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ফেসবুক পেজের বন্ধুদের এবং আমার ইউটিউব চ্যানেল বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।